এক লোক দেখলাম যে একটা ভিডিও বানিয়েছে, সেইটার শিরোনাম দিয়েছে বিপ্লবীদের সেফ এক্সিট প্ল্যান কি। তো ভিতরে কি বলছে আমি আসলে শোনার সুযোগ পাই নাই, বাট ধরে নিতে পারি কি জানি বলছে যে হয়তো পরিবর্তিত পরিস্থিতিতে এমনও হতে পারে ওই যে বিপ্লবী যারা আর কি, যারা নাকি ওই যে 5 আগস্টের ঘটনা ঘটিয়েছিল সেই সমন্বয়করা এখনও পর্যন্ত তো বাংলাদেশের দোর্দণ্ড প্রথাপে তারা রাজত্ব করছে, হুঙ্কার দিচ্ছে, নানা কথাবার্তা বলছে। অবশ্য শেষের দিকে এসে কেন জানি তারা একটু হুঙ্কারের মাত্রা কমিয়ে দিয়েছে। বস্তুত তারা যখন দেখছে যে বাংলাদেশের রাজনৈতিক দল বিশেষ করে বিএনপি তাদের পক্ষে নাই আর আওয়ামী লীগ তো একেবারেই পক্ষে নাই, তাহলে এই দুইটা দলের যে সমর্থন সেটা কত? আওয়ামী লীগের যে সমর্থক বাংলাদেশে কত 40%, আর বিএনপির কত 32-33 এরকম, তার মানে প্রায় অলমোস্ট 75% পাবলিক এই অন্তর্বর্তীকালীন সরকারের পিছন থেকে সরাসরি কিন্তু একেবারে তাদের সমর্থন প্রত্যাহার করেছে। তো তাই যদি হয় বাকি যে রাজনৈতিক দলগুলো আছে শুধুমাত্র জামায়াত ইসলামই একমাত্র হয়তো মৌনভাবে এদেরকে সমর্থন দেয়, তো জামায়াত ইসলামের এ পর্যন্ত সমর্থক যত ফুলিয়ে ফাঁপিয়ে বলা হোক না কেন, আমার মনে হয় না যে সেটা আগে তো 10-12 ছিল, এখন হয়তো পরিবর্তিত পরিস্থিতিতে এটা কিছু বেড়ে 15 হতে পারে, তার বেশি কিন্তু হবে না। শুধুই মাত্র 15% সমর্থন নিয়ে একেবারে এই কি বলা যায়, আর এই সমন্বয়কদের নিজস্ব কোনো রাজনৈতিক দল বা প্ল্যাটফর্মও নাই, অর্থাৎ এদের পিছনে তো সত্যিকার অর্থে লোকজন নাই। 5 আগস্টে যেভাবে মানুষ স্বতঃস্ফূর্তভাবে রাস্তায় নামছিল, এরা এখন উপলব্ধি করে যে এখন ডাক দিলে তার 1 ভাগ মানে শতকরা 1 ভাগ লোকও আর রাস্তায় নামবে না, কারণ এরা এই পর্যন্ত ওই যে মুখে তো তারা বারবার কি বলে যে ফ্যাসিস্ট শেখ হাসিনা, কিন্তু এরা নিজেরা যে পরিচয় দিয়েছে তাতে দেখা যায় যে শেখ হাসিনার চাইতে এরা অনেক অনেক বেশি ফ্যাসিস্ট। এটা আমাদের কাছে বিস্ময়কর মনে হয়েছে। ভিতরে সম্ভবত এরা মৌলবাদী রাজনৈতিক দলেরই আদর্শ অনুসরণ করে, এখনও অনেকেই প্রকাশ করে নাই, বাট আবার অনেকে প্রকাশ করছে। বাট এদের মধ্যে দেখলাম যে মৌলানা ভাসানীর আদর্শের প্রতি একটা ব্যাপক আছে, আকর্ষণ এবং কৌতূহল আছে। বাট অ্যাট দ্য সেম টাইম এটা আমার কাছে বিস্ময়কর লাগলো, সেই মৌলানা ভাসানী উনিও তো গণতান্ত্রিক মনা ছিলেন নাকি। তো এদের যদি মৌলানা ভাসানীর প্রতি যদি আকর্ষণ থাকে তাহলে এরা গণতান্ত্রিক মনে হবে না, কিন্তু আমরা তো সেটাও দেখি নাই। নাকি বয়স এবং অভিজ্ঞতার কম মানে ঘাটতির কারণে তাহলে কি বলে ফেলছে, অনেকটা এরকম যে এই আওয়ামী লীগের মতো একটা বিশাল দল একেবারে যেভাবে দোর্দণ্ড প্রতাপে বাংলাদেশে শাসন করতো, সব কিছুই তো তাদের কুক্ষিগত ছিল, তাই না? তো এই অল্প বয়সে পোলাপানগুলো যখন সেই দলটাকে ক্ষমতা থেকে নামালো, তখন কিন্তু নিজেদের মনে এরকম ভাব হতেই পারে, কি হনুরে, এরকম একটা ভাব কিন্তু হওয়া অস্বাভাবিক কিছু না। অথচ এরা উপলব্ধি করে নাই যে ওই দিন 5 আগস্ট বস্তুত সেনাবাহিনী আসলে এই কাজটা করেছে, মৌনভাবে বেসিক্যালি তারাই এই গণ অভ্যুত্থানটা সফল করছে। আমি কিন্তু কয়েকবার বলছি যে 5 আগস্ট ছিল কি ওই কারফিউ জারি, তাই না? আগের রাতে কারফিউ জারি করছিল না? তো কারফিউ জারি করলে আওয়ামী লীগের লোকজন, ছাত্রলীগ, যুবলীগের লোকজন তো আর মাঠে নামে নেই, অথচ এরা মাঠে নামছিল। এত ব্যাপকভাবে কিভাবে মাঠে নামলো? সাধারণ পাবলিক কিভাবে মাঠে নামতে পারলো? এটা শুধুই মাত্র সম্ভব হয়েছিল, এদেরকে খবর দেওয়া হয়েছিল যে এই তোরা মাঠে নাম, তোদের কিছু করা হবে না, তোদের উপরে গুলি টুলি মারা হবে না। এই ধরনের একটা নির্দেশ যদি না যায় তাহলে তো এটা কোনোদিনও সম্ভব না। যদি আওয়ামী লীগের লোকজন মাঠে থাকতো তাহলে কি ওই 5 আগস্টের বিপ্লবটা হতো না? আওয়ামী লীগের লোকজনই তো এদের বিরুদ্ধে ব্যাপক লড়াই সংগ্রাম করতো এবং এরা ছত্রখান হয়ে যেতে বাধ্য হতো। তবে হ্যাঁ, সেইটা হলে দেশে আরও অরাজকতা তৈরি হতো, এতে কোনো সন্দেহ নাই। আরও ভাঙচুর, জ্বালাও পোড়াও, আরও অনেক কিছু হতো। আমার কাছে মনে হয় যে হয়তো সেনাবাহিনী ওই রকম চিন্তাভাবনা করে হলেও হয়তো
তারাও এন্ড অফ দ্য ডে তারা চাইছিল যে হ্যাঁ শেখ হাসিনার চলে যাওয়াই উচিত, এবং সেইভাবেই শেখ হাসিনাকে তারা চলে যেতে বলে এবং চলে যায়, যে বিষয়টা আর কি। কিন্তু যে প্রত্যয় এবং যে প্রতিজ্ঞা নিয়ে এরা এই বাংলাদেশের এই শেখ হাসিনার সরকারের পতন ঘটিয়েছিল, বাংলাদেশের মানুষ এদেরকে মুক্তির দূত মনে করছিল যে হ্যাঁ আসলেই বাংলাদেশের মানুষ, ওই যে আমি একটা কথা কিন্তু বারবার বলি, এটা না বললে হয় না, মানুষ শেখ হাসিনার প্রতি যতটা না বিক্ষুব্ধ ছিল তার থেকে অনেক বেশি বিক্ষুব্ধ ছিল এই আওয়ামী লীগের নেতা কর্মী, তারপরে আওয়ামী লীগের যে মন্ত্রী এমপি, এদের আচার আচরণ কথাবার্তা এবং এদের বেপরোয়া যে দুর্নীতি চাঁদাবাজি এবং এদের যে দুর্বিনীত আচরণ, এই কারণে খোদ আওয়ামী লীগের সাধারণ যে সমর্থক তারাও কিন্তু এদের প্রতি প্রচণ্ড রকম বিক্ষুব্ধ ছিল। যে কারণে সত্য কথা বলতে কি, ওই 5 আগস্ট যখন আওয়ামী লীগের পতন ঘটে তখন সাধারণ আওয়ামী লীগের সমর্থকরাও কিন্তু বিষয়টাকে সাধুবাদ জানিয়েছিল এবং সেটা তারা আন্তরিকভাবে গ্রহণ করছিল। হয়তো একেবারে ডাইহার্ট যারা কর্মী, যারা হালুয়া রুটির ভাগ টাক পেত, তারা বিক্ষুব্ধ হয়েছিল, তারা মনক্ষুণ্ণ হয়েছিল, কিন্তু সাধারণ পাবলিক কিন্তু মনক্ষুণ্ণ হয় নাই। কিন্তু কেন হয় নাই? কারণ তারা আশা করছিল যে এইবার বোধহয় একটা পরিবর্তন কিছু হবে, বাট পরিবর্তনের আমরা কিছু তো দেখিই নাই। উল্টে গোটা বাংলাদেশ এখন ভয়ঙ্কর রকম একটা দুরবস্থায় পতিত হয়ে গেছে, তাই না? তার মধ্যে আবার কি গোদের ওপর বিস্ফোড়ার মধ্যে কয়েকদিন আগে প্রায় 100টা পণ্যের ওপরে এই সরকার কি করছে, আবার ভ্যাট বাড়িয়ে দিয়েছে, অর্থাৎ পাবলিকের যন্ত্রণা আরও বাড়িয়ে দিয়েছে। এই মতো অবস্থায় অন্তর্বর্তীকালীন সরকারের যে জনপ্রিয়তা, এটা তো প্রায় শূন্যের কোঠায়। এখন হুট করে একে মানে পদত্যাগও করতে পারছে না, তাড়িয়েও দেওয়া যাচ্ছে না, এদের পিছনে সেনাবাহিনী আছে, তারাও এখন চিন্তা করছে এভাবে তো চলে না। বিষয়টা বিএনপির নেতাকর্মীরা বুঝতেও পারছে এবং একেবারে মোক্ষম সময় এসে এবং আন্তর্জাতিকভাবে বাংলাদেশের এই অন্তর্বর্তীকালীন সরকারের উপরে প্রেশার ক্রিয়েট করা হচ্ছে যে অতি দ্রুত নির্বাচন দাও, দিয়ে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা দিয়ে চলে যাও। কারণ আন্তর্জাতিক সম্প্রদায়ও বাংলাদেশের সাথে সুসম্পর্ক তৈরি করতে পারছে না, কারণ অন্তর্বর্তীকালীন সরকারের তো কোনো বেজ নাই, কোনো ম্যান্ডেট নাই, তাদের সাথে তো কেউ কাজ করবে না। এটাই তো রাষ্ট্র টু রাষ্ট্র কাজের সিস্টেমই তো এরকম। যে দেশে অগণতান্ত্রিক কোনো সরকার থাকে, জনগণের ম্যান্ডেট যাদের পিছনে না থাকে, ওই দেশের সরকারের সাথে তো বাইরের কোনো দেশ যারা নাকি ইনভেস্ট করবে, ব্যবসা বাণিজ্য করবে, কূটনৈতিক বা অর্থনৈতিক সম্পর্ক তৈরি করবে, নানা রকম চুক্তি করবে, তারা তো এই ধরনের একটা অস্থায়ী ক্ষণস্থায়ী কোনো সরকারের সাথে কোনো কিছু করবে না, এটাই তো স্বাভাবিক, তাই না? এখন এই প্রেক্ষাপটের এই বিস্তৃত বিবরণ কী কারণে দিলাম, পরিস্থিতি যখন এরকম, তখন কিন্তু স্বাভাবিকভাবে এই যে বৈষম্য বিরোধী আন্দোলনের নেতা, অর্থাৎ এই সমন্বয়ক যারা, এই যে পোলাপান যেগুলা এতদিন ধরে দণ্ড প্রতাপে নানা কথাবার্তা বলতো, এরা তো আসলে সামনে ভবিষ্যৎ অন্ধকার দেখছে। এরা কিন্তু কোনো রাজনৈতিক দল এখনও সেইভাবে গড়ে তুলে এদের কোনো বেস জনভিত্তি এখনও তৈরি করতে পারে নাই। এখন ধরা যাক আওয়ামী লীগ মাঠে আসলোও না, আওয়ামী লীগ কোনো কিছুই হলো না, খালি নির্বাচন হলো, এবং তাতে করে এই বিএনপি যদি ক্ষমতা আসে, এমনকি জামাতও যদি ক্ষমতা আসে, তারা কি আসলে এই সমন্বয়কদের আশ্রয় প্রশ্রয় দিবে? আমার তো মনে হয় না। কারণ এই সমন্বয়করা অলরেডি যে ভাবমূর্তি তারা তৈরি করে ফেলছে, এদেরকে যে রাজনৈতিক দল আশ্রয় প্রশ্রয় দিবে ওই রাজনৈতিক দলের ভাবমূর্তি নষ্ট হবে। অর্থাৎ এই পোলাপানগুলো নিজেদের বয়সের ঘাটতি, মানে কমতি, অভিজ্ঞতার কমতির কারণে এমন উত্তেজিত উস্কানিমূলক কথাবার্তা বলে ফেলছে, যেটার কারণে শুধুমাত্র যে বাংলাদেশের মানুষই বিরক্ত তাই না, বাইরের দেশগুলাও কিন্তু বিরক্ত। অতএব এরা যদিও সেই 5 আগস্টের ঘটনা ঘটিয়েছিল, কিন্তু এরা বাংলাদেশের সম্পদ হিসেবে নিজেদেরকে তুলে ধরতে এবং প্রতিষ্ঠা করতে ব্যর্থ হয়েছে। অতএব এদেরকে বাঁচানোর জন্যে বাংলাদেশের কোনো রাজনৈতিক দল এদেরকে ব্যাকিং করবে না। কথাটা এই কারণে বললাম, ধরা যাক আওয়ামী লীগ কোনোভাবেই রাজনীতিতে আর খুব তাড়াতাড়ি ফিরে আসতে পারলো না, বিএনপি বা জামাত ইসলামী ক্ষমতায় গেল, তারপরেও কিন্তু এদের খুব বেশি সিরিয়াসলি কেউ এদেরকে রক্ষা করবে না, কারণ তখন তো এরা জিরো হয়ে যাবে, তাই না? যখন ইলেকটেড গভর্নমেন্ট ক্ষমতা আসবে তখন তো এরা কমপ্লিটলি জিরো হয়ে যাবে, আর এদের পিছনে তো তখন এখন যেমন এই যে মিলিটারি এদেরকে পাহারা ঠাহারা দেয়, তখন তো আর দিবে না।
আর পুলিশ কিন্তু এদের উপরে ভীষণ ক্ষিপ্ত, কারণ এদের উস্কানিতেই তো পুলিশদেরকে নির্মমভাবে জ্যান্ত পুড়িয়ে মারা হয়েছে, থানা লুটপাট করা হয়েছে, থানা জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দেওয়া হয়েছে, তাই না? এখন পরিবর্তিত পরিস্থিতিতে পুলিশ হয়তো চুপচাপ আছে, অনেক কিছু দাঁতে দাঁত চেপে সহ্য করছে, বাট যখন পরিস্থিতি পাল্টে যাবে তখন এরাই খুঁজে খুঁজে কিন্তু এই সমন্বয়কদেরকে ধরবে। এবং এটা কিন্তু একেবারে 100% গ্যারান্টি দিয়ে বলা যায়। পাবলিক ওই মনে করেন যে আওয়ামী লীগ কিছু বললো না, বিএনপি কিছু বললো না, জামাত কিছু বললো না, কিন্তু পুলিশ এদেরকে ছাড়বে না। কারণ পুলিশের উপরে এরা যে স্টিম রোলার চালিয়েছে, পুলিশদেরকে যেভাবে অত্যাচার নির্যাতন করেছে, পুলিশ শুধুমাত্র সময়ের অপেক্ষা, সময় আসলেই কিন্তু এদেরকে একটা একটা করে ধরবে। এবং তখন ক্ষমতায় যে বা যারাই থাকুক তাদের কথাও কিন্তু পুলিশ শুনবে না। ওই সরকারকে এই পুলিশ বলবে যে আমাদেরকে এরা হত্যা করছে, অতএব এদেরকে তো স্পেয়ার করার কোনো সুযোগ নাই। ঘটনা কিন্তু এরকম ঘটবে। বাংলাদেশ তো আর কোনো সিভিলাইজড কান্ট্রি না, এখানে তো আইন একেবারে 100% পারফেক্টলি অ্যাপ্লাইড হয় না। সুতরাং এরকম অবস্থা আমার মনে হয় যে সমন্বয়করা নিজেরাও চিন্তা করছে যে বাংলাদেশে তাদের ভবিষ্যৎ খুবই ঝরঝরা, খুবই অনিশ্চিত। তাহলে কী করতে হবে? তাহলে তো তাদের একটা সেফ এক্সিট প্ল্যান থাকতে হবে। সেটা কি? বাংলাদেশে সম্ভবত তারা নিজেদেরকে আর নিরাপদ মনে করবে না, সেক্ষেত্রে বাংলাদেশের বাইরেই যেতে হবে। শোনা গেছে তারা নাকি বিভিন্ন ইউরোপিয়ান কান্ট্রির ভিসা টিসা তারা পাসপোর্টে লাগিয়ে ফেলছে। আমি জানি না আসলে ঘটনা সঠিক না বেঠিক, লাগাতেও পারে। কিন্তু ওই সমস্ত দেশেও তাদের সুবিধা হবে তা তো মনে হয় না। আমি জানি না ওই এরা কোন দেশে যাইতে চায়, বাট ওই যে একবার সুইজারল্যান্ডে যখন গেল ওই যে আসিফ নজরুল, তাই না, সেখানে আওয়ামী লীগের লোকজন যেভাবে তার উপরে ইয়ে করলো, তো যেহেতু সে সরকারের একজন প্রতিনিধি ছিল বলে তখনও তাকে হয়তো শারীরিকভাবে হেনস্থা করে নাই, বাট এই ভোলাভাইনগুলো যে কর্মকাণ্ড করছে পৃথিবীর সমস্ত ওই বিশেষ করে ইউরোপিয়ান বিভিন্ন দেশে তো প্রচুর আওয়ামী লীগের নেতাকর্মী সমর্থক আছে, তাই না? আমেরিকা অথবা কানাডা এখানে তো আরও বেশি, বিশেষ করে আমেরিকা তো প্রচুর, আর ইংল্যান্ডে তো একেবারে অনেক। তো এই সমস্ত দেশে গেলে আমি জানি না গেলে কি হবে, ভবিষ্যতে বলবে। তবে সেখানে যারা খুব নিরাপদ থাকবে আমার তো মনে হয় না। এদের একমাত্র সেফ এক্সিট হতে পারে পাকিস্তান। এবং আমার কাছে পাকিস্তান যেরকম নেমোঘারাম জাতি, পাকিস্তানিরা গেলে পাকিস্তানিরা এদেরকে মানে পেলে পুষে রাখবে আমার তো মনে হয় না। মানে পাকিস্তানি এদের পিছনে কোনো টাকা টুকা খরচ করবে না। এরা যদি অনেক টাকা পয়সা নিয়ে ওই পাকিস্তানে গিয়ে সেখানে থাকে তখন হয়তো ঝুই ঝামেলা কেউ করবে না। অর্থাৎ এদের একমাত্র সেফেস্ট ভেন্যু হতে পারে, সেফেস্ট রেসিডেন্স হতে পারে পাকিস্তান। এখন দেখা যাক এরা কি করে। কিন্তু এই ঘটনাটা তাদের জীবনে আগামী 6 মাসের মধ্যেই ঘটবে মনে হয়। অত দেরিও করা লাগবে না। আগামীকাল তো ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা আসছে। এখন আমরা আসলে জানি না যে ভারত কতটা কী করতে পারছে এই বাংলাদেশের এই ক্ষমতার পট পরিবর্তনের বিষয়ে। আগামীকালের পরে হয়তো 1-2 সপ্তাহ পরে পরিষ্কার হতে থাকবে। তবে যাই হোক তাই হোক, সমন্বয়কদের উচিত এখন থেকে চিন্তাভাবনা করা যে কিভাবে সময় থাকতে চলে যাওয়া যায়। এদের জন্য যদি 5 আগস্টের মতো কোনো পরিস্থিতি তৈরি হয় তখন তো এরা দেশ ছেড়ে ভেগে যেতেও পারবে না। এবং আওয়ামী লীগের লোকজন ভেগে যাওয়ার সুযোগ পেয়েছে, অনেক ওই যে নেতা মন্ত্রী এমপি অনেকেই বাংলাদেশ ছেড়ে ভেগে যেতে পারছে না, সেটা সম্ভব হয়েছে। আওয়ামী লীগের অনেক লোকজন তো বাংলাদেশের মাঠ পর্যায়ে বিভিন্ন জায়গায় আছে এবং খোদ বিএনপির মধ্যেও তাদের অনেক বন্ধুবান্ধব আছে। যত কথাই আমরা বলি না কেন, ওই আওয়ামী লীগের নেতার সাথে বিএনপির নেতাদের কিন্তু ভিতরে ভিতরে একটা অন্তরঙ্গ খাই খাতির এগুলো আছে। অথবা অনেক ক্ষেত্রে বিএনপির নেতারাও কিন্তু আওয়ামী লীগের নেতাদেরকে সেফ এক্সিট দিয়ে তাদের দেশ থেকে বাইরে যাওয়াতে সাহায্য করছে। বাট এই যে সমন্বয়ক যারা আছে, এই বৈষম্য বিরোধী আন্দোলনের নেতা যারা আছে, এরা যদি দেশ ছেড়ে এরকম ভেগে যেতে চায়, অর্থাৎ ধরা যাক যে বিমানবন্দরে যেতে পারলো না কোনো কারণে, সেক্ষেত্রে বর্ডার ক্রস করে যে চলে যাওয়ার জন্য মানে ব্যবস্থা মানে চেষ্টা করবে, সেক্ষেত্রে তো এরা কারো সাহায্যও পাবে না। কিন্তু এটা কিন্তু বলে দেওয়া যায়। এবং আমার কাছে কেন জানি মনে হচ্ছে বিষয়টা যদিও শুনতে খুব খারাপ লাগছে, বা হয়তো এটা অনেকে মনে করছে যে এত রুড কথা আপনি বলছেন,
কিন্তু বাংলাদেশ তো এমন একটা দেশ যেখানে সবই সম্ভব, তাই না? যেখানে প্রধানমন্ত্রীকে হত্যা করার জন্যে বাংলাদেশের মানুষ একেবারে উন্মাদের মতো ওই যে গণভবনে ছুটে যাচ্ছিল, নিশ্চয়ই আপনাদের মনে আছে। সেখানে নিজেই কোনো একটা ইয়েতে বলছেন যে আর 20-25 মিনিট যদি দেরি হতো তাহলে ওনাকে মেরে ফেলা হতো। দেখুন যে সেখানে ফ্যাসিস্ট হোক আর স্বৈরাচারী যাই হোক, বাংলাদেশকে কিন্তু একটা দরিদ্র হতদরিদ্র দেশের থেকে মোটামুটি একটা স্বল্প উন্নত থেকে একটা উন্নয়নশীল জাতিতে উনি পরিণত করছিলেন। বাংলাদেশের কিন্তু অর্থনৈতিক উন্নয়ন অনেক হয়েছিল, সেটা আমার মনে হয় যে এখন লোকজন খুব ভালোভাবেই উপলব্ধি করে। মানুষের কাজ ছিল, আয় ছিল, উপার্জন ছিল, সব কিছুই ছিল। খোদ যে পাকিস্তান তারাই কিন্তু ঈর্ষান্বিত হতো, তারা বলতো যে আমাদের দেশটাকে বাংলাদেশের মতো বানিয়ে দাও, আমাদের দেশকে ইউরোপ আমেরিকা বানানোর দরকার নাই, বাংলাদেশের মতো বানিয়ে দাও। এই যে পাকিস্তান তারাই কিন্তু বলতো এই কথা। তো এইটা তো আর কোনো ওই আলাদিনের আশ্চর্য সেরাক দিয়ে হয় না, সেখানে আর আন্তরিক প্রচেষ্টাতেই হয়েছিল। বিষয়টা হচ্ছে কেউ যদি কোনো ভালো কাজ করে আপনার মানসিকতা এটা থাকা উচিত যে তার অন্তত সেই কৃতিত্বটাকে স্বীকার করা, তাই না? সেখানে কিন্তু এই কাজটা করছিল। আপনারা যারা নাকি সেখানের ভয়ঙ্কর রকমভাবে মানে সেখানে যারা ভয়ঙ্কর রকমভাবে অপছন্দ ঘৃণা করেন, আপনারা একটু চিন্তা করেন যে সেখানে বাংলাদেশের যে অর্থনৈতিক অবস্থা এটাকে কোন পর্যায়ে নিয়ে গেছিলো। হ্যাঁ, তার আমলে অনেকে ব্যাংকের থেকে বিপুল টাকা পয়সা আত্মসাৎ করছিল, এটা করছিল ওটা করছিল, আমরা জানি এই কর্মকাণ্ডগুলো তারা করছিল, এতে কোনো সন্দেহ নাই। কিন্তু এত কিছুর পরেও বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা এত খারাপ হয় নাই। এখন বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা যে পর্যায়ে আছে, এখান থেকে শেখ হাসিনা যে পর্যায়ে রেখে গেছিল ওই পর্যায়ে নিতে বাংলাদেশকে মিনিমাম একেবারে কমসে কম 10 বছর টাইম লাগবে, আবার ওই লেভেলে নিতে কমসে কম 10 বছর। এবং আমি জানি না আসলে সেটা সম্ভব হবে কি না। তো এইরকম একটা পরিস্থিতিতে সেখানে এই যে আওয়ামী লীগের লোকজন কিন্তু দেশ ছেড়ে চলে যাইতে পারছিল, তাদের লোকজন ছিল, এমনকি বিএনপির লোকজনও সহযোগিতা করেছিল। বাট পরিস্থিতি যদি ওই 5 আগস্টের মতো বা ওর ধারে বাড়ের কোনো একটা পরিস্থিতির মধ্যে যায়, সেক্ষেত্রে এই যে সমন্বয়ক বা এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা যদি পালাতে যায় বা দেশ ছেড়ে চলে যাইতে চায়, তাদেরকে আমার মনে হয় ওই পরিস্থিতি হবে কীরকম জানেন, ওই যে নবাব সিরাজউদ্দৌলাকে কিন্তু ধরিয়ে দিছিল, তো এদের অবস্থাও কিন্তু অনেকটা সেই রকম হবে, মানে হওয়ার সম্ভাবনা ব্যাপক, এটাই আমার কাছে মনে হয়। তো এটাই ছিল বক্তব্য। ধন্যবাদ।